ইউটিউবে সবাইকে সুস্বাগতম। নবম শ্রেণী বাংলা ভাষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সোর্স সাহিত্য সঞ্চয়ন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এক নম্বর প্রশ্ন আছে, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। প্রারম্ভিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন? বর্তমান যুগের ইংরেজি ও বাংলা কেন আত্মনির্ভরশীল নয় মনে করেননি? সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী নবনব সৃষ্টি প্রবন্ধে আলোচ্য মন্তব্যটি প্রকাশ করেছেন। তার মধ্যে প্রয়োজনে এবং অপ্রয়োজনে বাংলা ভাষা ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছে ও নিচ্ছে, নিজের শব্দভাণ্ডারে অনুসন্ধান না করে এই কাজ করছে। পাঠান মুঘল যুগে আইন আদালত খাজনা খরিজ নতুনভাবে দেখা দিলে আমরা প্রচুর আরবি ফরাসি শব্দ গ্রহণ করেছি। পরবর্তীকালে ইংরেজি থেকে ইংরেজির মাধ্যমে অন্য ভাষা থেকেও শব্দ ধার করেছি বা করছি নিরন্তরভাবে। এই কারণেই বক্তা বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল মনে করেননি। ২ নম্বর প্রশ্ন, আমি এই ঘাসে বসে আছি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? আলোচ্য অংশটি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতার অংশ। এখানে আমি হলেন স্বয়ং কবি জীবনানন্দ দাশ। বাংলার বুকে যখন সন্ধ্যা নামে তার প্রাক্কালে অস্তগামী সূর্যের রক্তিম আভায় দিগন্ত লাল হয়ে ওঠে। তারপরেই নেমে আসে নীল সন্ধ্যা, যে সন্ধ্যায় আচ্ছন্ন হয়ে ওঠে হিজল, কাঁঠাল, জামসহ বাংলার সমগ্র নদী মাঠঘাট। কবির চোখে সেই শান্ত অনুগত সন্ধ্যায় ভেসে ওঠে কোলমিল, চাঁদা, সরপুটি ইত্যাদি বাংলার আপন সত্তা। কবির কল্পমানসে নীল সন্ধ্যা যেন কেশবতী কন্যারূপে ধরা দেয়। বাংলার সন্ধ্যাতেই কবি এইরূপ সৌন্দর্য অনুভব করার জন্যই ঘাসে বসে থাকেন। কবি কিন্তু বিঘ্নও আছে বহু। ৩ নম্বর প্রশ্ন, পত্রলেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে কিরূপ বিঘ্নের কথা জানিয়েছেন? মিস মার্গারেট নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতা ভারতে এসে কাজ করতে চান শুনে ভারতে তাঁর কাজে কোন কোন অসুবিধা দেখা দিতে পারে সেই সম্পর্কে একটি চিঠিতে নিবেদিতাকে অবহিত করেন। যেমন ১ নম্বর, শ্বেতাঙ্গদের প্রতি ভারতীয়দের ঘৃণা, জাতপাত, অস্পৃশ্যতা, কুসংস্কারের বর্মে আদ্যপ্রান্ত ভারতীয়রা জড়িয়ে আছে। এই অশিক্ষার বর্ম সরিয়ে দেওয়া সহজ হবে না বলে মনে করেন নিবেদিতার পক্ষে। ২ নম্বর হচ্ছে, শ্বেতাঙ্গরা হীন চোখে দেখে ভারতীয়দের, ফলে ভারতীয়দের জন্য নিবেদিতার কর্মকাণ্ডকে তারা সন্দেহের চোখে দেখবে। ৩ নম্বর হচ্ছে, ভারতের জলবায়ু নিবেদিতার পক্ষে অসহনীয় হতে পারে। এই সব কথা স্বামী বিবেকানন্দ জানিয়েছেন। ৪ নম্বর প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশে কীভাবে রচিত হয়েছিল? বিশ্লেষণ করো। পৃথিবীর প্রতিটি মানুষ বিচ্ছিন্নতার যন্ত্রণায় ভোগে, আবার প্রত্যেকের হৃদয়েই শৈশবের প্রতি এক অমোঘ আকর্ষণ ও ভালোবাসা চিরজাগরুক অবস্থায় থাকে। তাই সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হওয়া নোটে গাছটি ক্রমশ বুড়োয় কিন্তু মুড়োয় না, যার অর্থ শিকড়ের খোঁজে ফিরে যাওয়ার অফুরান অনুভূতি তাকে চিরন্তন মুক্তির আকুলতায় জাগিয়ে রাখে। এ এক শাশ্বত অনুভূতি, আর এই অনুভূতি সর্বজনীন। তাই কবি কবিতাটির নাম দিয়েছেন আবহমান, কারণ শৈশব, স্বদেশ আর জীবনের প্রতি মানব হৃদয়ের এই আকুলতা আবহমান কালের আত্মানুসন্ধানের দ্যোতক। রূপকথার আবেশে এইভাবে কবি রচনা করেছেন। ৫ নম্বর প্রশ্ন, আর আহারের সংস্থান রইল না। রাধারানী ও তার মায়ের দুর্গতি চিত্র রাধারানী পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। উত্তর আছে, রাধারানীর পিতার মৃত্যুর পরে তার মায়ের সঙ্গে এক জ্ঞাতির সম্পত্তি নিয়ে মোকদ্দমা হয়। সেই মোকদ্দমায় রাধারানীর মা হাইকোর্টে হেরে গেলেন। ডিক্রি জারি করে জ্ঞাতি সকল সম্পত্তি গ্রাস করেন। রাধারানী ও তার মাকে ভদ্রাসন থেকে বের করে দেয়। জ্ঞাতি প্রায় ১০ লক্ষ টাকার সম্পত্তি ছিনিয়ে নেয়। মামলার খরচ দিতে হাতের নগদটুকুও চলে যায়। বিধবা অলঙ্কার বিক্রি করে আপিল করে, কিন্তু এর ফলে তার রিক্ত নিঃস্ব হয়ে যায়। এই কারণে রাধারানীদের আহারের সংস্থান ছিল না।
6 প্রশ্ন, যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? বক্তা হলেন করভাস গল্পের প্রধান চরিত্র বিজ্ঞানী গবেষক প্রফেসর শঙ্কু। তিনি তার নিজের গবেষণার সঙ্গী ও ছাত্র কাকটি সম্পর্কে কথা বলেছেন। একদিন ভীষণ বজ্রপাতে বাগানের শিমুল গাছে বাজ পড়ে একটি কাক মারা যায়। তখন অন্য সব কাক এসে জড়ো হয়ে চিৎকার করেছিল, কিন্তু করভাস সেখানে যাওয়ার কোনো আগ্রহ দেখালো না, বরং সে পেন্সিল মুখে প্রাইম নাম্বারস লিখে চলল। এর থেকেই শঙ্কু টের পান করভাস সাধারণত কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়। 1 নম্বর প্রশ্ন, মৌলিক শব্দ বলতে কী বোঝো? যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে সেগুলিকে মৌলিক শব্দ বলে। নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? নবগঠিত শব্দকে 2টি শ্রেণীতে ভাগ করা যায় এবং ভাগগুলি হলো মিশ্র বা সংকর শব্দ, 2 নম্বর হচ্ছে অনুদিত শব্দ। তদ্ভব শব্দের 2টি উদাহরণ দাও। সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা। খাদ্য খজ্জ খাজা, কার্য কজ্জ কাজ। দেশি শব্দকে অজ্ঞাতমূল শব্দ বলা হয় কেন? যেসব শব্দ এদেশে প্রাচীনতর অধিবাসী দ্রাবিড় বা অস্ট্রিক, সাঁওতাল, কোল, ভিল, শবর প্রভৃতি গোষ্ঠীর ভাষা কিংবা মঙ্গোলয়েড জাতির ভাষা থেকে এসেছে বলে অনুমান করা হয়, সেই সব শব্দকে দেশি শব্দ বলা হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই সব শব্দের মূল পাওয়া যায় না বলে এগুলিকে অজ্ঞাতমূল শব্দ বলা হয়। 5 নম্বর প্রশ্ন, তুর্কি এবং ওলন্দাজ শব্দভাণ্ডার থেকে বাংলায় গৃহীত এমন 2টি করে শব্দের উদাহরণ দাও। তুর্কি থেকে এসে দারোগা বারুদ, আর ওলন্দাজ হলেন হরতন রুইতন। 6 নম্বর আছে, তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ লেখো। তামিল শব্দভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ হলো চুরুট, চেট্টি। 7 আছে, নির্দেশ অনুযায়ী মিশ্র বা সংকর শব্দ তৈরি করো। ইংরেজি প্লাস বাংলা মিলে কি হয়েছে? স্কুল ঘর, মাস্টারমশাই, চকখড়ি। পর্তুগিজ প্লাস হিন্দি মিলে কি হয়েছে? পাউরুটি। তৎসম শব্দের সব শব্দ প্লাস বিদেশি প্রত্যয় মিলে কি হয়েছে? দাতাগিরি, পণ্ডিতগিরি, প্রমাণসই। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন 2টি শব্দ উল্লেখ করো। ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত 2টি শব্দ হলো কাঁদনে গ্যাস, ঝর্ণা কলম, সংবাদপত্র হাতিগাড়ি, সংবাদপত্র হাতিগাড়ি। আর 2 নম্বর 9 প্রশ্ন কি আছে? যোগ রূঢ় শব্দের 2টি উদাহরণ দাও। পঙ্কজ, পাঁক বা পাঁকে যা জন্মায়, ব্যুৎপত্তিগত অর্থ। জলদ, জল প্রদানকারী, ব্যুৎপত্তিগত অর্থ। 2 নম্বরের 10 প্রশ্ন, গুণবাচক বিশেষ্য যোগে একটি বাক্য রচনা করো। মেয়েটির সাহস দেখে আমরা প্রশংসা করলাম। তারপরে আছে, ক্রিয়া বিশেষণের 2টি গঠন রীতি নির্দেশ করো। বিভক্তিহীন পদের প্রয়োগ, শীঘ্র এসো, তাড়াতাড়ি হাঁটো। বিভক্তিযুক্ত পদের প্রয়োগ, সে অনায়াসে সমস্যার সমাধান করলো, অনায়াস যুক্ত ই। কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহার করা হয়? তার নাম হলো সমীপ্যবাচক সর্বনাম পদ, ইনি, এটি ইত্যাদি। একটি তৎসম অব্যয় হলো 7 ভাই চম্পা জাগরে। একটি খাঁটি বাংলা অব্যয় হলো ছি ছি এ কী করছো। ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ 3 ধরনের হয়ে থাকে, যেমন মৌলিক ক্রিয়াপদ, সাধিত ক্রিয়াপদ, যৌগিক ক্রিয়াপদ। শোট সাহিত্য সঞ্চয়ন, প্রথম ভাষা, 9ম শ্রেণী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন। টাটা।